হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। দেখো, পদার্থের বেশ কিছু ধর্ম রয়েছে যে ধর্মগুলি পর্যায় এবং শ্রেণী বরাবর কি হয়ে থাকে, পরিবর্তিত হয়। সেই ধর্মগুলোর মধ্যে যেমন হয়েছে পারমাণবিক আকার, তারপরে তোমার আয়নাইজেশন ক্ষমতা, তড়িৎ ঋণাত্মকতা, জারণ এবং বিজারণ ধর্ম। এই ধর্মগুলি স্টুডেন্টের মধ্যে আমি লক্ষ্য করেছি যে সমস্ত ধর্মগুলোকে যখন একসঙ্গে মনে রাখতে হয় তখন কিন্তু তাদের ক্ষেত্রে একটা ডাউট মনের মধ্যে হয়ে থাকে, বা হ্যাঁ, তাদের মধ্যে কোন ধর্ম কোন দিকে মানে পর্যায় বরাবর বাড়ে না শ্রেণী বরাবর বাড়ে সেটা মনে রাখা একটু কষ্টকর হয়, মানে গুলিয়ে যাওয়ার মতো ব্যাপারটা হয়ে থাকে। আর এই সমস্যা যদি তোমারও হয়ে থাকে তাহলে আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ তোমার জন্য। এই পর্বে আমরা যে সমস্ত ধর্ম আমাদের মাধ্যমিকের সিলেবাসে কভার করা রয়েছে সেই ধর্মগুলো পর্যায় এবং শ্রেণী বরাবর কিরূপ পরিবর্তন হয় সে সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তার জন্য এই ভিডিও একটু বড় হতে পারে। সামান্য সময় নিয়ে তুমি যদি দেখো তাহলে আমার বিশ্বাস যে এই যে সমস্যাটা তোমার মধ্যে রয়েছে সেই সমস্যা একবারে সম্পূর্ণ দূরীভূত হবে। তো চলো শুরু করা যাক। কত সহজে আমরা এই সমস্ত ধর্মকে মনে রাখতে পারি সেটা দেখি। দেখো, প্রথম যে ধর্মটা আমরা দেখব সেটা হলো পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। সেটা পর্যায় বরাবর কিরূপ পরিবর্তন হয় এবং শ্রেণী বরাবর কিরূপ পরিবর্তন হয়। তার জন্য আমরা যে কোনো একটা পর্যায় এবং যে কোনো একটা শ্রেণীর মৌলগুলিকে লিখে নেব এবং তার ইলেকট্রন বিন্যাস দেখব কিরূপ হয়। দেখো, সুবিধার জন্য আমরা 3 নাম্বার পর্যায় নিচ্ছি। এখানে লিখলাম আমরা 3 নম্বর পর্যায়। 3 নম্বর পর্যায়ের মৌলগুলোর আমরা নাম লিখছি। মৌলগুলোর 3 নম্বরে দেখো কে কে আছে। 3 নম্বরে প্রথমেই আছে আমাদেরকে সোডিয়াম, মানে 11। 12তে হচ্ছে কে ম্যাগনেসিয়াম, 13 হলো অ্যালুমিনিয়াম, 14 আছে সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন এবং 18তে রয়েছে আর্গন। এটা আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর আর্গন। 17, 18তে হচ্ছে আর্গন। আর একটা আমরা শ্রেণী নেব। শ্রেণী নেব মানে 3 নাম্বার, 3 নাম্বার নেই, 1 নাম্বার শ্রেণী নেব। 1 নাম্বার এখানে নয়, আমরা 1 নাম্বার শ্রেণীটা এই দিকে নিচ্ছি। 1 নাম্বার শ্রেণী। 1 নাম্বার শ্রেণীতে কোন কোন মৌলগুলো প্রথম রয়েছে দেখো। প্রথমে আছে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, পরে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই যে মৌলগুলো রয়েছে প্রত্যেকটা মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস দেখব। দেখো, সোডিয়ামের হচ্ছে 11, 11-র জন্য এটা 2, 8, 1। ম্যাগনেসিয়ামের 2, 8, 2। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 3। সিলিকনের 2, 8, 4, 2, 8, 5। এর 2, 8, 6, 2, 8, 7 আর এদিকে 2, 8, 8। আর্গনের হচ্ছে এটার ইলেকট্রন বিন্যাস। যদি আমরা হাইড্রোজেনের দেখি, দেখো প্রথম কক্ষপথে অ্যাক্টিভ। লিথিয়ামের হচ্ছে 2, 1, সোডিয়ামের 2, 8, 1, পটাশিয়ামের হচ্ছে 2, 8, 8, 1। এই বরাবর কি হবে, বাড়তে থাকবে। আর বাকিগুলো আমরা রুবিডিয়াম, সিজিয়ামে দেখালাম না, বড় বড় আসবে। প্রথম আমরা যে ধর্মটা দেখব সেটা হলো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ
বা আকার। আকার পর্যায় বরাবর কিরূপ পরিবর্তন হয় আর শ্রেণী বরাবর কিরূপ পরিবর্তন হয়। দেখো আমরা নির্দিষ্ট পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যেতে পারি, তাহলে দেখো পর্যায়ের ক্ষেত্রে কক্ষপথের সংখ্যা সবার কি রয়েছে, সমান রয়েছে। শুধুমাত্র একটা জিনিসের আলাদা রয়েছে, সেটা হলো বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা। সোডিয়ামের দেখো একটা রয়েছে, ম্যাগনেসিয়ামের দুটো, এভাবে আর্গনের বাইরের কক্ষে কটা আছে, 8টা ইলেকট্রন। সোডিয়াম অষ্টক পূর্ণ করার জন্য চাইবে এই বাইরের ইলেকট্রনটাকে কি করে দিতে, ছেড়ে দিতে বা রিলিজ করে দিতে, যাতে এ কি হয়, এর আগে যে নিয়ন রয়েছে নিয়নের ইলেকট্রন বিন্যাস পায়। অর্থাৎ এ বাইরের কক্ষে ইলেকট্রনকে কি করে রেখেছে, খুব দুর্বলভাবে বেঁধে রেখেছে, প্রয়োজনে চাইলেই কি করবে, ছেড়ে দেবে। ম্যাগনেসিয়ামও কি করে রেখেছে, ও দুটো ইলেকট্রন চাইলেই কি হবে, ছেড়ে দেবে, সেভাবে দুর্বল করে রেখেছে। কিন্তু এর তুলনায় যদি একে দেখি, এ দুটো তুলনামূলক এর থেকে একটু বেশি শক্তি দিয়ে বেঁধে রেখেছে। অ্যালুমিনিয়াম যখন 3 দেখো, এও কি 3টে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এইভাবে 4 নাম্বার যে আছে, যখনই আমরা সিলিকন আসবো, সিলিকন কি করবে না, এর অষ্টক পূর্ণর কাছাকাছি অবস্থায় রয়েছে, মানে আর 4টা হলে যেহেতু অষ্টক পূর্ণ হবে, ও চাইবে না 4টা ইলেকট্রন ছেড়ে দিতে। ও ইলেকট্রন কি করবে, 4টাকে ধরে রাখবে আর প্রয়োজনে আরো 4টা নেওয়ার চেষ্টা করবে। তাহলে যখনই 4 হয়ে গেল, ইলেকট্রনগুলোকে ও ধরে রাখার চেষ্টা করলো। 5 যখন হলো, তাহলে আর 8টা পূরণ করার জন্য 3টি দরকার। তাহলে এ চাইবে এই 5টা ইলেকট্রনকে আরো জোরালোভাবে ধরে রাখতে, যে 5টা তো আমার আছে, থাক, বাকি 3টে আমি অন্যের কাছ থেকে কি করব, নেব। একই রকম ভাবে 6, 7 ক্লোরিন দেখো, ক্লোরিনের বাইরে 7টা আছে, তাহলে ও চাইবে যে আর একটা ইলেকট্রন আমি যদি পাই তাহলেই সুস্থিত হবে। এই 7টা ইলেকট্রন কি করে রেখেছে, ও জোরালো ভাবে আকর্ষণ করে রেখেছে, মানে ওই কক্ষপথের উপর ক্লোরিন নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কি অনেক বেশি। মানে তুমি বলতে চাই, আমরা যেটা বলতে চাইছি বা বোঝাতে চাইছি, সেটা হলো সোডিয়াম কম আকর্ষণ বলে ইলেকট্রনটাকে ধরে রেখেছে, ম্যাগনেসিয়াম তার থেকে একটু বেশি বল, এইভাবে অ্যালুমিনিয়ামের এই আরেকটু বল, সিলিকন আরো বল বাড়িয়েছে। এইভাবে শেষ দেখো ক্লোরিন, ক্লোরিন কি করেছে, 7টাকে আরো জোরালো আকর্ষণ বল দিয়ে ধরে রেখেছে। আর্গন ও তো অষ্টকপূর্ণ হয়ে গেছে, ওর আকর্ষণ বল রয়েছে কি আরো বেশি। এইভাবে যখন ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে, সেই কক্ষপথের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে, জোরালো হতে থাকবে, বাড়তে থাকবে। বাড়তে থাকার জন্য ওর আকার কি হবে, ছোট হবে। হ্যাঁ, কারণ কি আকর্ষণ বল অনেক বেশি। তার মানে তুমি বলতে পারো যে এই দিক বরাবর যদি আমরা এগাতে থাকি, পারমাণবিক আকার আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে, পারমাণবিক আকার কমবে। কারণ ওই যে আকর্ষণ বলের ব্যাপারটা বললাম, ঠিক শেষের মৌল যেটা রয়েছে আর্গন, মানে কোনো একটা পর্যায়ে শেষ মৌল কে হবে, নিষ্ক্রিয় মৌল। সে নিষ্ক্রিয় হওয়ার জন্য বাইরের কক্ষপথের ইলেকট্রনের উপর আকর্ষণ বল ওর সবচেয়ে বেশি, এই জন্য এর আকার সবচেয়ে কি হবে, ছোট হবে। আর প্রথম যে মৌল রয়েছে তার আকার কি হবে, সবচেয়ে বড় হবে। তাহলে এইটুকু বোঝা গেল যে নির্দিষ্ট পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে পারমাণবিক আকার বাড়বে বা পারমাণবিক ব্যাসার্ধও বাড়বে। ঠিক একটা শ্রেণী বরাবর আসি, দেখো শ্রেণী বরাবর আমরা দেখিয়েছি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, সেই সম্পর্কেও আমরা একটা ভিডিও দিয়েছি, কিভাবে তুমি ভিন্ন শ্রেণীর মৌলগুলির নাম মনে রাখবে। চাইলে তুমি সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো, আমরা ডিসক্রিপশন বক্সে সেটা দিয়ে রেখেছি। এবার দেখো হাইড্রোজেনের একটাই কক্ষপথ, লিথিয়ামের দুটো কক্ষপথ, সোডিয়ামের 3টে, পটাশিয়ামের 4টা, রুবিডিয়ামের 5টা, সিজিয়ামের 6টা। কক্ষপথের সংখ্যা বাড়ছে, প্রত্যেকের বাইরের কক্ষপথে একটাই করে ইলেকট্রন, সবাই চাইবে শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু কক্ষপথের সংখ্যা বাড়ছে, যেমন হাইড্রোজেনের একটি কক্ষপথ ছিল, লিথিয়ামের তোমার দুটো হয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে কটা হয়েছে, 3টে হয়েছে, তাহলে আকার আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর
উপর থেকে তুমি যখন নিচের দিকে নামবে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, পারমাণবিক আকারও ক্রমশ কি হতে থাকবে, বাড়তে থাকবে। হলো, তাহলে শ্রেণী বরাবর কেমন পরিবর্তন হয় আর পর্যায় বরাবর কেমন পরিবর্তন হয়। এর একটা উদাহরণ আমরা দিই কেমন ভাবে পরীক্ষায় কোশ্চেন্স দেয়, তোমাকে এটার উপর বেস করে কেমন কোশ্চেন্স দেয় সেটা আমরা একটু দেখি। দেখো আমরা যেটা শিখলাম তার উপর বেস করে একটা কোশ্চেন্স, লিথিয়াম, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন এদেরকে ক্রমবর্ধমান আকার অনুসারে সাজাও। মানে এদের তোমাকে এমন সাজাতে হবে যাতে ছোট থেকে বড় হতে পারে। তুমি বুঝবে কিভাবে? তোমার প্রথম কাজ হচ্ছে এটা শ্রেণী বরাবর আছে না পর্যায় বরাবর আছে সেটা খুঁজে বের করা। সেটার জন্য তুমি যদি বুঝতে না পারো, ধরো এটা আমি বুঝতে পারছি না শ্রেণী বরাবর আছে না পর্যায় বরাবর আছে, আমি ইলেকট্রন গুলো লিখবো। লিথিয়ামের 3, ফ্লুরিনের হচ্ছে 9, অক্সিজেনের 8, নাইট্রোজেনের হচ্ছে 7। তাহলে দেখো এর কক্ষপথ দুটো, এরও দুটো, এরও দুটো, এরও দুটো, তাহলে এরা সবাই 2 নাম্বার পর্যায়ে আছে। তাহলে আমরা লেখার সময় লিখবো যে 2 নাম্বার পর্যায়। 2 নাম্বার পর্যায়ের এই হিসাবে প্রথম কে হবে? লিথিয়াম। তারপরে দেখো কে হবে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এই দিক বরাবর আমরা লিখব যে পারমাণবিক আকার, পারমাণবিক আকার কমতে থাকে। একবার তুমি পরীক্ষায় কেমন ভাবে লিখবে সেটা দেখিয়ে দিয়েছি। দিয়ে লিখবো যে মৌলগুলিকে ক্রমবর্ধমান আকার অনুসারে সাজিয়ে, আকার অনুসারে সাজিয়ে। সব থেকে কম আকার কে? না ফ্লুরিন, তার থেকে একটু বড় অক্সিজেন, তার থেকে নাইট্রোজেন, তার থেকে লিথিয়াম। হলো, বা এরকম কোশ্চেন বলতে পারে হয়তো তোমাকে সাজাতে না বলে কার আকার সব থেকে ছোট বা কার আকার সবচেয়ে বড়। তাহলে এইভাবে তুমি পারমাণবিক আকার নির্ণয় করতে পারবে। আশা করা যায় পারমাণবিক আকার সম্পর্কে একটা ধারণা হলো। ওই একই কনসেপ্ট, এদিক বরাবর গেলে ইলেকট্রন আর ছাড়বে না পরমাণু, চেষ্টা করবে ধরে রাখার, আর এই দিক বরাবর হলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি হচ্ছে কি বেশি। বাস এইটুকু হচ্ছে আমার কনসেপ্ট। তো চলো পরবর্তী যে ধর্ম আমাদের রয়েছে সেই ধর্মটা আমরা দেখি। পরের ধর্ম হচ্ছে আয়নন বিভব, আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি, যাই বলো না কেন একই। জিনিসটা কি না, তোমাকে কোনো মৌলকে আয়নিত করতে হবে। আয়নিত করা মানে ওই মৌলের পরমাণু থেকে, পরমাণু বহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে ওকে আয়নে পরিণত করতে হবে। তার জন্য যে শক্তি দিতে হবে সেটাই হচ্ছে কি আয়নন শক্তি। এর সংজ্ঞা যখন দেবো আমরা, সংজ্ঞাটা একটু অন্য রকমের, দেখো আমি বলে দিচ্ছি, লিখছি না, যে গ্যাসীয় প্রসম বিচ্ছিন্ন পরমাণুর, গ্যাসীয় হতে হবে, প্রসম হতে হবে, মানে কোনো আধান তার মধ্যে থাকা চলবে না, আর বিচ্ছিন্ন মানে ওর উপর অন্য কোনো পরমাণুর যেন প্রভাব না থাকে, কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকে। পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে, একবারে শেষের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে মৌলটিকে আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি, ন্যূনতম মানে মিনিমাম যে শক্তিটা তোমাকে দিতে হবে বাইরের থেকে, সেটাই হলো ওই মৌলের আয়নাইজেশন শক্তি। এবারে আয়নাইজেশন শক্তির মান ভিন্ন মৌলের ক্ষেত্রে কি হয়ে থাকে, ভিন্ন হয়, সেটা নির্ভর করে তার ইলেকট্রন বিন্যাসের উপর। আর এর একটা একক আছে, মাঝে মাঝে কোশ্চেন দেয় যে আয়নন শক্তির বা আয়নন বিভবের কি একক, সেটা হলো ইলেকট্রন ভোল্ট বলতে পারো বা মেগা ইলেকট্রন ভোল্টও আমরা বলতে পারি। হ্যাঁ, এবার দেখো পর্যায় বরাবর কিরূপ আয়নন বিভবের মান পরিবর্তন হয়। আয়নন বিভব মানে কি, বাইরের ইলেকট্রনকে তোমাকে বের করতে হবে, বের করতে যে শক্তিটা দিতে হবে। তাহলে দেখো এই দিক বরাবর আমরা আগের কনসেপ্টে বলেইছি
যে যত এই দিক বরাবর যাব তত ইলেকট্রনগুলোকে পরমাণু কি করে রেখেছে, ধরে রেখেছে প্রচন্ড বল দিয়ে। তাহলে ধরে রাখলে কি হবে, এই দিকের মৌলগুলো যত যাবে তাদের ইলেকট্রন বের করতে তোমাকে বেশি শক্তি দিতে হবে, তাই তো? তাহলে বেশি শক্তি দিলে আয়নন শক্তির মান কি হবে, বাড়বে। তাহলে কোনো একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যদি আমরা যাই, এই দিক বরাবর গেলে আমার আয়নন শক্তি বা আয়নন বিভবের মান কিন্তু বাড়তে থাকবে। কোন মৌলের মান সব থেকে সর্বোচ্চ হবে না, আর্গন, আমার যে নিষ্ক্রিয় মৌলটা রয়েছে কোনো একটা পর্যায়ের যে নিষ্ক্রিয় মৌল থাকবে তার আয়নন শক্তির মান হচ্ছে কি সর্বোচ্চ, আর প্রথমে যে থাকবে তার মান সর্বনিম্ন। এবার দেখো শ্রেণী বরাবর ওই একই কনসেপ্ট। শ্রেণী বরাবর যখন তুমি উপর থেকে নিচে নামছো, কক্ষপথের সংখ্যা বাড়ছে মানে বাইরের কক্ষের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে, তাহলে আকর্ষণ বল কমছে, তাহলে কমছে মানে যত নিচে বরাবর যাবে তত তোমাকে কম শক্তি দিয়েই তুমি ইলেকট্রন বের করে দিতে পারবে। তাহলে আয়নাইজেশন শক্তির মান কি হবে, ক্রমশ কমতে থাকবে। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে যদি আমরা নামতে থাকি তাহলে আয়নাইজেশন শক্তির মান কমবে। এবার একটা উদাহরণ দিয়ে আমরা দেখাই কেমন ভাবে কোশ্চেন্স তোমাকে এখান থেকে জানতে চাই। দেখো উদাহরণ দিয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম। এটা পর্যায় বরাবর দিয়েছে না শ্রেণী বরাবর দিয়েছে সেটা খোঁজা তোমার প্রথম কাজ। এটা তো দেখতেই পাচ্ছি আমরা যে একটা শ্রেণী বরাবর রয়েছে। কত নাম্বার শ্রেণী, ওই যে বেটা মাঙ্গে, কার, স্কুটি, বাবা রাজি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এটা কত নম্বর শ্রেণী না, শ্রেণীটাও তুমি পারলে লিখে দেবে 2 নাম্বার শ্রেণী। 2 নাম্বার শ্রেণীর মৌলগুলোকে আমরা জানি যে এগুলো ক্ষারীয় মৃত্তিকা মৌল নামে পরিচিত, কারণ এদের ক্ষারীয় ধর্ম রয়েছে এবং পৃথিবী পৃষ্ঠের উপর এদের অবস্থান রয়েছে। এদিক বরাবর যদি আমরা নামি তাহলে আয়নাইজেশন শক্তির মান কি হয়ে থাকে, ক্রমশ কমতে থাকে, তাই না? তাহলে এদিক বরাবর যত নামবো আমরা কমবে। এখানে পাশে লিখবে কোন শক্তি কমবে না, আয়নাইজেশন শক্তির মান কমবে। তাহলে বর্ধমান আয়নন শক্তি অনুসারে সাজালে ছোট থেকে বড়, সবচেয়ে কম কার, স্ট্রনসিয়াম, তার থেকে ক্যালসিয়ামের একটু বেশি, ম্যাগনেসিয়ামের আরো বেশি, আর বেরিলিয়ামের আরো বেশি। হ্যাঁ, যদি বলে সবচেয়ে বেশি কার তাহলে এই হিসাবে এখানে বেরিলিয়ামের, আর সবচেয়ে কম কার, স্ট্রনসিয়ামের। এই হলো তোমার আয়নন বিভব। আমরা একটা শ্রেণী বরাবর উদাহরণ দিলাম, তোমাকে হয়তো উদাহরণে পর্যায় বরাবরও বলতে পারে, তাহলে তুমি সেরকম পর্যায় বরাবর সাজিয়ে নেবে, দেখে নেবে এদিক বরাবর গেলে আমার কি হয়ে থাকে, বাড়ে, আর এদিক বরাবর হলে হচ্ছে কমে। এই গেল আমাদের আয়নন শক্তি। 3 নম্বর যে ধর্মটা রয়েছে সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। সেটাও আমাদের পর্যায় ও শ্রেণী বরাবর কিরূপ পরিবর্তন হয় তা দেখব। দেখো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি, যার এই ধর্মটা বেশি আছে বা যে ইলেকট্রন বেশি নিতে পারে, নেওয়ার ক্ষমতা রয়েছে, তার তড়িৎ ঋণাত্মকতা বলি কি আমরা বেশি। তড়িৎ ঋণাত্মকতা একটা সংজ্ঞা রয়েছে, কেমন সংজ্ঞা বা কাকে বলবো না, যে ধর্মের জন্য সমযোজী বন্ধনে আবদ্ধ, যে ধর্মের জন্য কোনো পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়, সেই ধর্মটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। একটা ব্যাখ্যা দিই, যেমন ধরো HCl এর হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটা কি আছে, সমযোজী বন্ধন আছে। ক্লোরিনের 2, 8, 7, এর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে, আর এই হাইড্রোজেন একটা। এর সঙ্গে এর কি হয়ে থাকে, জোড় তৈরি হয়, জোড় তৈরি হয়ে এখানে হাইড্রোজেন থাকে আর এদিকে হচ্ছে ক্লোরিন, এখানে জোড়ের ইলেকট্রনটা আমরা দেখালাম। কেমন ভাবে জোড় তৈরি হয়েছে না, সমভাবে ব্যবহার করবে
সেই শর্ততে এরা কিন্তু যুক্ত হয়েছে যে হ্যাঁ আমার দরকার হলে আমার নেবো, তোমার দরকার হলে তোমার নেবে, সেই হিসাবে জোড়। কিন্তু তাহলেও ক্লোরিন কি করে, ও এই জোড়ের ইলেকট্রন জোড়কে সবসময় নিজের দিকে টেনে রাখে। নিজের দিকে টেনে রাখে, নিজের দিকে টেনে রাখার জন্য এই অংশটা সামান্য নেগেটিভ হয় আর এই অংশ সামান্য পজিটিভ হয়, মানে এর মধ্যে একটা পোলার তৈরি হয়ে থাকে, মেরুধর্মী বা মেরু বর্তিতা তৈরি হয়। এই যে ধর্মটা বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। শ্রেণী আর পর্যায় বরাবর কিরূপ পরিবর্তন হয় দেখো, পর্যায় বরাবর আমরা বারবার বলছি যে ইলেকট্রন দরকার বেশি আর ছাড়বে না, এদিকে যত যাবে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, তাহলে নেওয়ার টেন্ডেন্সি বেশি মানে তড়িৎ ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি। হ্যাঁ, মানে আমরা বলতে চাইছি যে সোডিয়াম থেকে যদি আমরা আর্গনের দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হবে, আর্গন তো নিষ্ক্রিয়, এর কিন্তু তড়িৎ ঋণাত্মকতা নেই, ও ঋণাত্মকতা মানে ইলেকট্রনের প্রতি আসক্তিও নেই কারণ অষ্টকপূর্ণ আছে। তাহলে সবচেয়ে বেশি কার হবে এই শ্রেণীর মধ্যে, ক্লোরিন, আর সবচেয়ে কম কার, সোডিয়াম। তাহলে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যদি আমরা যাই তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বাড়তে থাকে, আর শ্রেণী বরাবর যদি যায় তাহলে এরা তো ইলেকট্রন নেওয়ার থেকে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি, এই জন্য কি হয়ে থাকে এই দিক থেকে কমতে থাকে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। একটাই ধর্ম ইলেকট্রন নেওয়ার ক্ষমতা, সেটা আমরা প্রথম থেকে বলে আসছি এবং শেষে ওটাই বলবো। তাহলে দেখো তড়িৎ ঋণাত্মকতা আমরা পেয়ে গেলাম, পর্যায় বরাবর কি হয়ে থাকে বাড়ে আর শ্রেণী বরাবর কমে, নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা থাকে না। এবার একটা উদাহরণ যদি দেয়া হয় কি হবে দেখো, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে যে কোশ্চেনটা আমাদেরকে বেশিরভাগ সময় দিতে দেখা যায় সেটা হলো এই যে আয়োডিন, ক্লোরিন, ফ্লোরিন আর ব্রোমিন, এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম। তড়িৎ ঋণাত্মকতার ক্রম মানে এরা কত নম্বর পর্যায় বা শ্রেণী বরাবর, না এটা হচ্ছে 17 নম্বর হ্যালোজেন শ্রেণীর মধ্যে পড়ে। হ্যালোজেন শ্রেণীর 17 নম্বর শ্রেণীর মৌলটা তুমি একবার লেখো, 17 নম্বর শ্রেণীতে কে কে রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা আমরা বললাম যে এদিক বরাবর হচ্ছে সবচেয়ে বেশি হয় কার, 17 নম্বর শ্রেণীর মৌল যারা রয়েছে তাদের সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম কার হয় 1 নম্বর শ্রেণীর। সবচেয়ে বেশি যদি তড়িৎ ঋণাত্মকতা কারো হয়ে থাকে সেটা হচ্ছে কি ফ্লোরিন। কোশ্চেন দেয় যে তড়িৎ ঋণাত্মকতা কোন মৌলের সবচেয়ে বেশি, ফ্লোরিন। আর কম বরাবর কি বললাম এদিক বরাবর কমে, সবচেয়ে কম ধর্মী যদি কারো হয়ে থাকে সেটা হচ্ছে 1 নম্বর শ্রেণীর সিজিয়াম মৌলটি। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম মানে ওর তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে হচ্ছে বেশি, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হলো সিজিয়াম। হ্যাঁ, দুটো কোশ্চেন যেন গুলিয়ে না যায়। দেখো এই দিক বরাবর যখন আমরা উপর থেকে নিচে নামছি তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়, এখানে লিখে দেবো আমরা, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। হ্রাস পায়, তোমাকে ক্রম সাজাতে বলেছেন, ঊর্ধ্বক্রমও বলেনি অধক্রমে বলেনি। যদি এমন কোশ্চেন দেয় তুমি চেষ্টা করবে ঊর্ধ্বক্রমে সাজানোর, যদি না বলেও দেয় তাহলে হ্যাঁ, এই যদি ঊর্ধ্বক্রমে সাজায় দেখো সবচেয়ে কম কার, আয়োডিন, তার থেকে বেশি ব্রোমিন, তার থেকে বেশি ক্লোরিন, তার থেকে বেশি ফ্লোরিন। তুমি এখানে লিখে দেবে যে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা হচ্ছে ফ্লোরিন। বা এটা দিয়ে বলতে পারে কার সবচেয়ে বেশি কার সবচেয়ে কম, সেটাও তুমি বলে দিতে পারবে ফ্লোরিনের সবচেয়ে বেশি, আয়োডিনের সবচেয়ে কম, সবচেয়ে কম। শেষ যে ধর্ম রইল সেটা হলো জারণ এবং বিজারণ ধর্ম। এই দুটো ধর্মকে আমরা একবারে কভার করব, কারণ এই ধর্মটা একটার সঙ্গে অন্যটা কি রয়েছে সম্পর্ক রয়েছে, মানে শ্রেণী বরাবর যদি জারণ ধর্ম বাড়ে তাহলে বিজারণ ধর্ম কমবে, বা বিজারণ ধর্ম বাড়লে জারণ ধর্ম কমবে। তো চলো আমরা একবার দেখে নিই জারণ বিজারণ ধর্মের
পরিবর্তন কিরূপ হয়। জারণ ও বিজারণ ধর্মের মানে মনে রাখার আগে একটা সিম্পল উদাহরণ দিই যে জারণ বিজারণ ধর্মটা কি। যেমন ধরো সোডিয়ামের বাইরের কক্ষে একটা আছে, ও চেষ্টা করবে বাইরের কক্ষে ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে Na+ আয়নে পরিণত হতে। তাহলে এর দেখো, এটাকে বলা হয় জারণ সংখ্যা। 0 ছিল, সেখান থেকে কত হয়েছে, +1 হয়েছে। মানে সোডিয়াম নিজে কি হয়েছে, নিজে জারিত হয়েছে। অপরকে কি করেছে, নিজে জারিত হলে অপরকে বিজারিত করেছে। তাহলে তুমি বলতে পারো যে অপরকে যেটা করে সেটাই তার ধর্ম। আমি যদি অপরকে বিজারিত করি আমার বিজারণ ধর্ম আছে, আমি যদি অপরকে জারিত করি আমার জারণ ধর্ম আছে। তাহলে নিজে জারিত হয়েছে, অপরকে বিজারিত করেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে বিজারণ ধর্ম রয়েছে। বিজারণ ধর্ম কখন হবে, ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বাড়লে বিজারণ ধর্ম বাড়ে। এটা আমরা একবারে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবো যে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বাড়লে, ইলেকট্রন বর্জনের ক্ষমতা বাড়লে বিজারণ ধর্ম বাড়ে। একই রকম ভাবে আরো একটা আমরা উদাহরণ দিই। যেমন ধরো ক্লোরিনের বাইরের কক্ষে 7টা আছে, ও যখনই একটা ইলেকট্রন Cl- হবে, তাহলে দেখো 0 থেকে মাইনাস হয়েছে মানে নিজে কি হয়েছে, বিজারিত হয়েছে। তাহলে অপরকে কি করেছে, জারিত করেছে, মানে এটা জারণ ধর্ম। তাহলে জারণ ধর্ম কখন হবে না, ইলেকট্রন গ্রহণ করলে। ইলেকট্রন গ্রহণ মানে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়লে জারণ ধর্ম বাড়ে। জারণ ধর্ম বাড়ে, বাস এটুকু। বর্জন করার ক্ষমতা মানে বিজারণ, আর গ্রহণ করার ক্ষমতা মানে জারণ। মনে রাখবো কি হবে না, বিজারণের সঙ্গে বর্জনের মিল আছে। হ্যাঁ, বিজারণ আর বর্জন, এইটা তোমার মাথার মধ্যে রাখতে হবে, তাহলে তোমার কিন্তু আর কোনো ভুল হবে না। বিজারণ করার ক্ষমতা মানে ইলেকট্রন বর্জনের ক্ষমতা। তাহলে দেখো, একটা নির্দিষ্ট শ্রেণী বরাবর যখন আমরা উপর থেকে নিচে নামছি, আমরা প্রথম থেকেই বলে আসছি ইলেকট্রন বর্জন করার ক্ষমতা তার বেশি, মানে বাড়ছে। ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বাড়ছে মানে এই দিক বরাবর বিজারণ ধর্ম কি হচ্ছে, বিজারণ ধর্ম বাড়ে। বিজারণ ধর্ম বাড়ে মানে কি, জারণ ধর্ম তাহলে কি হবে, কমে। জারণ ধর্ম কমে। একই রকম ভাবে শ্রেণী বরাবর তুমি যখন এদিকে যাবে, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ছে। ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়া মানে জারণ ধর্ম বাড়ে। এদিকে হচ্ছে জারণ ধর্ম বাড়ে, আর বিজারণ ধর্ম কমে। এই হচ্ছে জারণ বিজারণ। এবার চলো আমরা একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। এক্ষেত্রে উদাহরণে মূলত কোনটা দেয়, আমরা যে দুটো উদাহরণ দিয়ে দেখিয়েছি সে দুটোই বেশি দিতে দেখা যায়। যেমন হচ্ছে প্রথম শ্রেণীটা, কিংবা তোমার 2 নম্বর পর্যায়, কিংবা 3 নম্বর পর্যায়ের মৌলগুলোকে পরপর তুলে দেয়। তাহলে আমার এখানে যেহেতু 3 নম্বর পর্যায়ে রয়েছে, আমি আর 3 নম্বর পর্যায়ে যাচ্ছি না, আমি 2 নম্বর পর্যায়ের একটা তোমাকে উদাহরণ দিই যে কোনটার জারণ বা বিজারণ ধর্ম বেশি। এটা আমরা মুছে দিলাম। যেমন তোমাকে যদি বলে যে 2 নম্বরের পর্যায়ের কোন কোন মৌলগুলো রয়েছে, 2 নম্বর পর্যায়ে আছে লিথিয়াম 3-এ, 4-এ হচ্ছে বেরিলিয়াম, 5-এ বোরন, 6-এ অক্সিজেন, 7-এ নাইট্রোজেন। এদেরকে তুমি ক্রমবর্ধমান জারণ ধর্ম আর ক্রমবর্ধমান বিজারণ ধর্ম হিসাবে সাজাও, বা সবচেয়ে কে জারণ ধর্মী, সবচেয়ে কে বিজারণ ধর্মী। তাহলে তোমাকে প্রথম সাজাতে হবে।
আমরা সাজানোর নিয়ম বললাম, শ্রেণী না পর্যায়ে সেটা লিখবো। আমরা প্রথমে লিখছি 2 নাম্বার পর্যায়ে। 2 নাম্বার পর্যায়ে প্রথমে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন। এদিক বরাবর গেলে কে বাড়ছে? এদিক বরাবর গেলে জারণ ধর্ম, জারণটা বাড়ে, মানে প্লাস দিলাম, আর বিজারণ কি হচ্ছে? বিজারণ কমে। তাহলে জারণ ধর্মের ক্রম কি হবে? জারণ ধর্মের ক্রম হচ্ছে কম থেকে যদি বেশি দিয়ে আমরা ক্রমবর্ধমান অনুসারে যদি সারাই, বাড়ছে। তাহলে প্রথমে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন। এটা বিজারণ ধর্মের ক্রম, জারণ ধর্মের ক্রম। জারণ ধর্ম হচ্ছে বাড়তে থাকে। আর বিজারণ ধর্মের ক্রম কি হবে? নাইট্রোজেন, তার থেকে অক্সিজেন, তারপরে এইদিকে লিথিয়াম। সব থেকে বিজারণ ধর্মী এখানে কে? লিথিয়াম। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধাতু যারা হয়, ধাতুদের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা কি হয়? বেশি, বা ইলেকট্রন ওরা দিতে পারে। এই জন্য ধাতু বিজারণ ধর্মী হয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের যে 5খানা ধর্মের কথা বললাম, সেগুলো শ্রেণী এবং পর্যায় বরাবর কিরূপ পরিবর্তন হয়। আমরা একটাই মাত্র টিপস বলেছি যে তোমার যদি পর্যায় বরাবর তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাও, তাহলে ইলেকট্রন সে ছাড়বে না, নেওয়ার টেন্ডেন্সি বাড়বে। আর শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে আমরা নামতে থাকি, তাহলে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বাড়বে। বাস এই কনসেপ্টটা দিয়ে আমার সমস্ত কিছু আমরা সলভ করলাম। আশা করি বুঝতে পেরেছো। এটা এতদিন পর্যন্ত তোমার যে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়েছে, বা এই ধরনের কোশ্চেন যদি তোমার পরীক্ষায় জানতে চাই, আশা করব যে সঠিক উত্তর তুমি করে আসবে। আজকের পর্ব এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।